জি 24 ঘন্টা নিউজ এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অন্তত সেই সমস্যা আপনাদের অনেকেই যারা জি 24 ঘন্টা দেখছেন ঠাড়ে ঠাড়ে বুঝতে পেরেছেন পারেন। বাস বন্ধ, গণপরিবহনের বেহাল দশা। আর তার মধ্যে আজকে যে খবর আসছে কি না, শ্রমিক নেতার দাদাগিরি, তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি। অন্তত 3টি রুটের বাস বন্ধ, 65টি বাসের চাকা গড়াচ্ছে না। 46-এর এ 46-এর বি, 3টি রুট। নিত্যযাত্রীরা দীর্ঘদিন ধরে চরম বিপাকে পড়েছেন। এয়ারপোর্ট বাবুঘাট, নিউ টাউন বাবুঘাটের মধ্যে এই রুট। বাস কর্মীদের লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বাস চালানো বন্ধ করে দেন বাস কর্মীরা। হীরালাল কেউটা নাম ওই তৃণমূল নেতার। 26শে ফেব্রুয়ারি থেকে বন্ধ, আর জি 24 ঘন্টা লাগাতার সকাল থেকেই খবর করেছে। তারপরে পরিবহন মন্ত্রী নিজে উদ্যোগী হয়েছেন গোটা বিষয়টার সমস্যার সমাধানের জন্য। খুব শিগগিরই বাস চালু হবে এমনটা আশ্বাস দিয়েছেন। কিন্তু শুধু এই সমস্যাটা নয়, এ তো গেল নেতার দাদাগিরির কথা। অন্তত যদি হিসেব দিই, গত 7-8 বছরের কয়েকশো বাস রুট বন্ধ হয়ে গেছে। যারা বাসে যাতায়াত করেন এখনো তারা জানেন কি পরিস্থিতি বাসের, ভাড়ার কি পরিস্থিতি। যে যা পাচ্ছে ইচ্ছা মতো ভাড়া। কোভিডের পর অটো রুটের সংখ্যা বেড়ে গিয়েছে, টোটো রুটের সংখ্যা বেড়েছে, কিন্তু বাস রুটের সংখ্যা কমছে। বাস মালিকরা বলছেন অটো টোটো দৌড়াতে তাদের ব্যবসা চালাতে সমস্যা হচ্ছে। তার ওপর রয়েছে পুরনো বাস, সেগুলো এই বছরে মেয়াদ শেষ হবে, তা নিয়ে মামলা মোকদ্দমা চলছে। ফলে একেবারে গণপরিবহনে, বিশেষ করে বাস রুট যদি দেখি, যেখানে লোক ভরসা করেন অনেক বেশি সংখ্যায়, জেলায় তো রয়েছে, কলকাতা তো অবশ্যই, তার হাল কিন্তু বেশ প্রশ্ন তোলার মতন। অনেকগুলো রুট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, তার তালিকাও আপনাদের সামনে রাখবো। যেগুলো রুটগুলো বন্ধ হয়ে গেছে, বাস হোক, সাধারণ বাস হোক, মিনি বাস হোক, বন্ধ হয়ে গিয়েছে। আর অন্যান্য রুটে বাসের সংখ্যা কমে গিয়েছে। দুইজন রয়েছেন আমাদের সঙ্গে, দুই গেস্ট আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, তৃণমূলের অর্পণ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, অর্পণ বন্দ্যোপাধ্যায়। আমি শুরুতে অর্পণের কাছে আসা। অর্পণ, বাসে যাতায়াত করা হয়? না, একদম। তোমার কোন রুটটা পড়ে মোটামুটি? মূলত আমাকে হাওড়া থেকে আসতে হয়। হাওড়ার মানে নবান্নের সামনে থেকে বাসে আসতে হয়। হাওড়ার কতগুলো রুট একটু বাদে আমরা দেখাবো, যেখানে একাধিক রুটে বাস বন্ধ হয়ে গিয়েছে। তোমার কি মনে হয় না এই যে সাধারণ মানুষ বাসের ওপর এত নির্ভরশীল, প্রত্যেকের তো এই ক্যাবে, বাইকে আসার মতন ক্ষমতা থাকে না। আর অটো ফটো তো বোধহয় দ্বিতীয় হুগলি ব্রিজ পেরিয়ে আসবে, এরকম তো বিষয়টা নয়। তাহলে না, বিষয়টা হচ্ছে একদমই তাই। আমরা প্রত্যেকেই, আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত স্তরে বিলং করি, আমাদের কারুর পক্ষেই একটা লং ডিস্টেন্স, মোটামুটি 10 কিলোমিটার বা 12 কিলোমিটার জার্নি, আমি যদি আমার বাড়ি থেকে শিয়ালদা অব্দি আসতে চাই, আমি যদি আমার বাড়ি থেকে ধরুন আপনাদের এখানে অফিস অব্দি আসতে চাই, কখনোই আমার পক্ষে অ্যাপ ক্যাব বা যদি ক্যাব বাইকও হয়, সেটাও আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাস একমাত্র ভরসা, এটা অস্বীকার করার জায়গা নেই। আমি নিজে যখন 2016 সালে কলেজে পড়ছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমি আমার বাড়ির সামনে মন্দিরতলা বলে একটি বাস স্টপ আছে, সেখান থেকে যে দুটি বাসে করে মূলত শিয়ালদা অব্দি যেতাম, সেই দুটি বাসে এখন বন্ধ হয়ে গিয়েছে। সব্যসাচীতে আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে গত 7-8 বছরে প্রায় 100টার ওপর বাস রুট বন্ধ হয়ে গেছে। এবার আমরা যদি গত 7-8 বছরের পরিসংখ্যান দেখি, তাহলে গত 7-8 বছরে, অর্থাৎ এটা 2025 সাল আমি ধরে নিতে পারি, 2018-17 ওই সময় থেকে, সেই সময় রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা, এবং তার যে খারাপ পারফরমেন্স, সেই কারণে তার কিছুটা ডানাও ছাটা হয়েছিল। কিন্তু কখনোই আমরা তার দায় বিজেপিকে দিতে পারি না, কারণ তিনি পশ্চিমবঙ্গ সরকারেরই পরিবহন মন্ত্রী ছিলেন। কিন্তু আমি আবারও যেমনটা বললাম, তার পারফরমেন্স নিশ্চিতভাবে খারাপ ছিল এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে ছিল। সেই কারণেই তাকে আস্তে আস্তে তার ডানা ছাটার ব্যবস্থা করা হয়। এই যে রুট সব বন্ধ হয়ে গেল, শুভেন্দু অধিকারী দায়ী? না, শুভেন্দু অধিকারী একদমই দায়ী নয়, আমি সেটা বলছি না। মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার যখন নবান্নে প্রশাসনিক বৈঠক করেছেন বা মন্ত্রিসভার বৈঠক করেছেন, সংবাদ মাধ্যমের সামনে আমরা দেখেছি, আপনারাই দেখিয়েছেন, যে তিনি বারংবার পরিবহন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যে এই বাস রুটগুলো বন্ধ হবার জন্য, বা অনেক বাস যেগুলোর সংখ্যা অনেক কমে গিয়েছে, এর জন্য সাধারণ পথযাত্রীদেরকে দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। এই পরিবহন মন্ত্রীর আমলেও মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন। সেটাই তো বলছি, আমি এই পরিবহন মন্ত্রী, আমি আমাদের মুখ্যমন্ত্রীকে উষ্মা প্রকাশ করতে হবে। তার কাজ সব বিষয়ে নজরদারি করা, সব ক্ষেত্রে তাকে বলতে হবে, ঠেলা দিতে হবে।
আইন শৃঙ্খলার ক্ষেত্রে, বেআইনি হকারের ক্ষেত্রে, বেআইনি জমি দখলের ক্ষেত্রে, বাস বন্ধ হয়েছে তাই ক্ষেত্রে সব মুখ্যমন্ত্রীর একার দায় অর্পণ? না, অ্যাবসলিউটলি একার দায় নয়। যারা সরকারি আধিকারিক রয়েছেন, মাননীয় মন্ত্রী আমাদের স্নেহাশিস চক্রবর্তী অত্যন্ত সজ্জন এবং ভদ্রলোক, তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন, কিন্তু কোথাও যে সর্ষের মধ্যে ভূত নেই এই কথাটা বলবো না। আচ্ছা আচ্ছা, আমি আসবো অর্পণ, একটু তন্ময়ের কাছ থেকে উত্তর নিই। তন্ময়, দেখুন, মানুষের ভোগান্তির কারণটা কি? কারণটা হচ্ছে যে তৃণমূলের নেতা যে বাস সিন্ডিকেটে রয়েছে তার দাদাগিরি, তার তোলাবাজি। তো এটা তো নতুন কিছু নয়। তৃণমূল দলটা মানেই তোলাবাজদের দল আর এই গুন্ডা মাস্তানদের দল, আর তার জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। আজকে আপনি দেখুন এই বাস মালিকরা, এখানেও দেখবেন তৃণমূলের আছে। তো এই দুই তৃণমূলের দ্বন্দ্বের জন্য আর গন্ডগোলের জন্য সাধারণ মানুষকে বাসে চলতে পারছে না। আজকে এনারা বড় বড় কথা বলছেন যে 3 দিন বাস বন্ধ আছে, আর মালিকরা বলছেন যে আমরা এই পরিবহন দপ্তরে গিয়ে সেখানকার সেক্রেটারিকে চিঠি দিয়েছি এই ব্যাপারে। তো সেই ব্যাপারে কিছু হয়নি কেন এতদিন? কেন এই অবস্থা পর্যন্ত গেল যে বাসগুলোকে তাদেরকে রাস্তা থেকে তুলে নিতে হলো? এর জন্য দায়ী কে? এর জন্য আপনি দেখবেন, বলবেন মুখ্যমন্ত্রী খুব রেগে গেছেন, পরিবহন মন্ত্রী দুঃখ পেয়েছেন, বাড়িতে একবেলা না খেয়ে বসে আছেন। ওইসব মানুষ শুনতে চায় না, ওইসব মানুষ জানতে চায় না। নাটক অনেক দেখছে মানুষ। আপনারা জানেন এই গত মাসেই মুখ্যমন্ত্রী প্রচন্ড বকা দিলেন যে পরিবহনের এতগুলো বাস কেন এখনো হয়নি। পরের দিন কি হলো? পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ক্যামেরা নিয়ে এখন রাস্তায় নেমে গেলেন, বিরাট কিছু কাজ করছেন, বেশ কিছু ফটো উঠলো, টিভিতে দেখানো হলো, তারপরে কি হলো? সব চলে গেল। আর আপনি এটা বললেন এই কোভিডের সময় অনেক রুট বন্ধ হয়েছে, কোভিডের পরে বন্ধ হয়েছে, কারণ বাস মালিকদের একটা দাবি ছিল যে বাসের ভাড়াটা বাড়াতে হবে। এরা ভাড়াটা বাড়াবে না, উল্টে এমন ভাবে করবে যে মানুষ ইচ্ছা মতন তাদের কাছে ভাড়া নেওয়া হবে। না, অর্পণ তো বলছে শুভেন্দু অধিকারীরও দায় আছে অনেকটা। হ্যাঁ, শুভেন্দু অধিকারী তো সেই সময় একসময় ছিলেন, তিনি তো বিজেপি কেউ ছিলেন না, তখন তৃণমূলে ছিলেন। তো শুভেন্দু অধিকারী কাজ করছিলেন না, তাহলে মুখ্যমন্ত্রী কি করছিলেন? তাহলে শুভেন্দু অধিকারীকে কেন এই এখন স্নেহাশিস চক্রবর্তী কাজ করছেন না, তো মুখ্যমন্ত্রী কি করছেন? তাহলে এরকম মুখ্যমন্ত্রী থেকে লাভ কি আছে? তাহলে শুভেন্দু অধিকারী তখন সরানো উচিত ছিল, এই মুখ্যমন্ত্রীকে সরে যাওয়া উচিত ছিল। কারণ আলটিমেটলি সাফার তো করছে জনগণ, সাধারণ মানুষ। সে দোষ যে পরিবহন মন্ত্রীর হোক আর মুখ্যমন্ত্রীর হোক। অর্পণ, না, বিষয়টা হচ্ছে এটা তো অবান্তর কথা। পরিবহন মন্ত্রীর কোনো একটি কাজের গাফিলতির জন্য যদি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, তাহলে মহাকুম্ভের এত মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের পদত্যাগ করতে হয়। আমি সেই বিতর্কে যাব না, কিন্তু নিশ্চিতভাবে এই যে নির্দিষ্ট ঘটনাটি যেটা বাগুইহাটিতে ঘটেছে বলে আপনারা কভারেজ করেছিলেন, এবং কার্যত আপনাদের কতকটা সংবাদ মাধ্যম হিসাবে জি24 ঘন্টাকেও আমি ধন্যবাদ জানাবো যে আপনারা গঠনমূলক ভূমিকা সেখানে পালন করেছেন এবং তারপর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং যে শ্রমিক নেতা হীরালাল, যার নাম এখানে দেখানো হচ্ছে, আমি লোকটাকে চিনি না, এরা কতটা নেতা কোন পদে আছে জানাও নেই, তবে এরা যে স্তরেই থাকুক না কেন এরা দলের জন্য বিস্ফোরার কাজ করে। একটা একদম মাইক্রো লেভেলে কিছু ব্যক্তি এরকম নিশ্চিতভাবে রয়েছেন যারা আর্থিক প্রলোভনের ফাঁদে পা দিয়ে কোনো নেতৃত্ব বা কোনো একদম মাইক্রো লেভেলে বুথ স্তরে কাউকে দাদা দিদি মনে করে তাদেরকে খুশি করার জন্য এরকম কিছু অসাধু কাজকর্মের সাথে যুক্ত হয়েছে। গতকাল আমাদের দলের যে বর্ধিত সভা হয়েছে, কর্মী সভা, সেখান থেকে আমি মানছি যে এরা দলের ক্ষেত্রে তুমি যেরকম বলছো বিস্ফোরা, কিন্তু একে বাসের এই হাল, তারপরে গোদের ওপর বিস্ফোরা হয় এই ধরনের ঘটনা ঘটলে সামগ্রিকভাবে গণপরিবহন ব্যবস্থার উন্নতির এই বাসের ক্ষেত্রে কোনো রকম সরকারের আদৌ কোনো ভাবনা চিন্তা আছে? নিশ্চিতভাবে সরকারের ভাবনা চিন্তা আছে। মুখ্যমন্ত্রী বারংবার পরিবহন মন্ত্রীকে বলেছেন এবং পরিবহন মন্ত্রীর দপ্তর থেকে, রাজ্যের পরিবহন দপ্তর থেকে ভাবনা চিন্তা করা হয় না যে এমনটা নয়, কিন্তু এটাও বুঝতে হবে যে মূলত বেসরকারি বাস, দেখুন সরকারি বাসের থেকে বেসরকারি বাসের সংখ্যা অনেক বেশি। মূলত বেসরকারি বাসের যারা বাস মালিক থাকেন, যারা কন্ট্রাক্টর থাকেন, তাদের অনেক দাবি দেওয়া থাকে। যেমন মাঝেই আমরা যারা নিত্যযাত্রী আমরা দেখি যে সরকারকে না জানিয়ে, হয়তো সরকারের গোচরে নেই,
কিন্তু নিত্যযাত্রীদের আমি হয়তো গতকাল একটি রুটে গিয়েছি 10 কিলোমিটার, আমি ভাড়া দিয়েছি 15 টাকা, আগামীকাল যখন আমি উঠবো আমাকে যে 15 টাকার জায়গায় 16 টাকা 17 টাকা ভাড়া দিতে হবে না তার কোনো মানে কিন্তু নেই। কোভিডের পরে ভাড়া নিয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা এসেছে কি আদৌ? সরকার যখনই এটা তো বাস মালিকদের তরফ থেকে ভাড়া বাড়ানোর দাবি করেছে, সরকার ভাড়া বাড়াতে রাজি নয় সাধারণ মানুষের কথা ভেবে, ফলে বাস মালিকরা যে যার মতন দাম নিয়ে যাচ্ছে, সেটা দেখবে কে? হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে এই বিষয়গুলো যখন সরকারের গোচরে আসে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়। এইটা আমি একজন নিত্য বাস যাত্রী, আমার প্রায় প্রতিদিন বাসে যাতায়াত, সেই হিসাবে আমি বলতে পারি। অর্পণ, তুমিও সমস্যা ভোগ করছো, আমিও সমস্যা ভোগ করছি, তন্ময়দা সমস্যা ভোগ করছে, দেখবে এটাকে? সরকার দেখছেন যদি কোথাও কোনো, আমি আগেই বললাম যে কোথাও যে কোনো সমস্যা নেই তেমনটা নয়, সর্ষের মধ্যে কোনো ভূত থাকতে পারে, তো তাদেরকে দ্রুততম মানে একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদেরকে চিহ্নিতকরণ করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। সব্যসাচী, এইটাই হচ্ছে সমস্যা, তুমি কোনো কিন্তু দিশা খুঁজে পাচ্ছ না। আজকে আমি তোমাকে বললাম এই যে বিল্ডিং এর নিচে রাস্তায় গিয়ে একটা হলুদ ট্যাক্সিতে যেতে চেষ্টা করো, একটা ট্যাক্সি আমাকে দেখাও যে মিটারে চলে। কোন ট্যাক্সি কলকাতায় এখন হলুদ ট্যাক্সি মিটারে চলে না। তুমি যাবে, গিয়ে বলবো অমুক জায়গায় যাবো, সাথে সাথে বলবে 300, 500, 600 এরকম ইচ্ছা মতন বলবে, তার কোনো নিয়ম নেই, কিচ্ছু নেই। এটা কি কেউ জানে না? সবাই জানেন। কিন্তু এরা কিছুতেই, একদিকে বলছে নাকি মানুষের জন্য কাজ করছে আর মানুষকে কষ্ট দিচ্ছে আর মানুষের পয়সা আরো বেশি লাগছে কারণ কোনো নিয়ন্ত্রণ নেই বলে। এই যে বলছেন, এই যে আমরা শুনছি যে এটা নাকি বিস্ফোরা, আরে বিস্ফোরা তো ফাটিয়ে ফেলতে হয়, বিস্ফোরা ফাটিয়ে ট্রিটমেন্ট করতে হয়, বিস্ফোরা রেখে দিলে ওই বিস্ফোরা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এইরকম বিস্ফোরা তৃণমূলের শরীরে ছড়িয়ে গেছে বলে মাথা থেকে পা পর্যন্ত পচে গেছে তৃণমূলের, কারণ এই বিস্ফোরাগুলো ট্রিটমেন্ট হয়নি। বড় বিস্ফোরণটাকে আপনারা নিয়ে নিয়েছেন, ফলে এখন অতটাও আমাদের সমস্যা নেই। আজকে যদি এই যে নেতারা যেটা করছেন, ওকে কান ধরে সরিয়ে দিন ওখান থেকে, ইউনিয়ন থেকে, কারণ ক্ষমতা আছে। অর্পণ তো বলছে সব থেকে বড় বিস্ফোরক শুভেন্দু অধিকারী। হ্যাঁ, শুভেন্দু অধিকারী তো হবে, কারণ তিনি এখন বিজেপিতে রয়েছেন, ও তো তৃণমূলের সাথে সম্পর্কও নেই, কারণ উনি চলে এসছেন। এটা আসার আগে পর্যন্ত ওর পায়ে পড়ে না, আপনি থাকুন, আপনি থাকুন, আপনি থাকুন। কে পায়ে পড়েছে? সবাই জানেন আপনি, ওই যে মিটিং এ গিয়ে সেই ভিডিও ফুটেজ আছে, কোনো প্রমাণ আছে শুভেন্দু অধিকারীর মুখের কথা? শুভেন্দু অধিকারীর মুখের কথায় বিশ্বাস করতে হবে যে ওর পায়ে পড়েছে? তিনি 2020-তে চলে এসেছেন, আজকে 2025 গন্ধে কে ওর পায়ে পড়বে? কি বলবে 100 টাকা আগে অমুক ছিলেন না, কিন্তু তন্ময়দা, যদি শুভেন্দু অধিকারী যখন পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন তার আমলেও যদি এই অবস্থা হয়ে থাকে, তাই তো তারও শুভেন্দু, সেটা তো আমাদের নয়, তাহলে তাকে পরিচালনা করছিল কে? মুখ্যমন্ত্রী। তাকে দায়িত্ব দিয়েছিল কে? মুখ্যমন্ত্রী। তো তিনি যদি কাজ না করেন তার দায় মুখ্যমন্ত্রী, তাই নাকি? তোমাকে কে দায়িত্ব দিয়েছে? শুভেন্দু কাজ করেনি তো? তোমাকে কে দায়িত্ব দিয়েছে? এই চ্যানেল কাজ না করো, অপরপক্ষকে নিয়ে বিরোধী দলকে বানালেন কেন? যদি সব পরিচালনা না করতে পারো, তার দায়িত্ব তোমাকে যিনি দিয়েছেন তার, তাই নাকি? কিন্তু তন্ময়দা, এটাও তো ফ্যাক্টর। আজকে আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর জায়গায় মুখ্যমন্ত্রী বসিয়ে ফেলে, তো অফিস আমাকে বকা দেবে, তার দায় আমার। কারণ আমি বলছি আমাকে 24 ঘন্টার দর্শক দেখছেন, ইনিশিয়াল দায়টা আমাকে তো নিতে হবে। সাধারণ মানুষ কি দেখবেন যে চ্যানেলের মালিক কি বা চ্যানেল কি হবে? দায় তো আমার, ইনিশিয়ালি আমার, ওনার মন্ত্রিত্ব। এই জবাব এখন আমি দেবো কেন? উনি তৃণমূলে কি ছিলেন, কি করেছেন, সেটা তো জবাব দেবেন উনি দেবেন। তোকে জিজ্ঞাসা করো, আপনারা নিয়েছেন কেন তাকে? জিজ্ঞাসা করো, এরকম একটা অকর্মণ্য লোককে নিলেন কেন? জিজ্ঞাসা করো তাকে, বিরোধী দলের মতো বানালেন কেন? উনি চোর তোলাবাজের সাথে থাকতে চান না, উনি তোলাবাজের সাথে থাকতে চান না, চোরদের সাথে উনি নারদায় টাকা দেননি তো? চলে এসেছেন। আপনি বলে দিন উনি নারদায় টাকা দেননি। দল মানে দুষ্কৃতী, চোর আর তোলাবাজ। আপনি বলুন, আপনি বলছেন তোলাবাজদের সাথে শুভেন্দু থাকতে চায় না, আপনি বলুন শুভেন্দু নারদায় টাকা দেয়নি। এটা আমার স্টেটমেন্ট, তিনিই বলে দিয়েছেন। আমি ওই তোলাবাজ ঠিক আছে, চাই না। আপনি বলুন শুভেন্দু নারদায় টাকা নিয়েছে কি নাই? নেওয়ার জন্য শুভেন্দু নারদায় ক্যামেরার সামনে টাকা নিয়েছে কি নাই? বলছেন কেন তোলাবাজকে রাখার জন্য? যদি আপনাদের মনে হয় তিনি করেছেন, তিনি উল্টে বলছেন যে আমি ছেড়ে ফেলে দিলাম, আমি চলে গেলাম, আমি এর সাথে থাকবো না। কে বলেছে এটা? তিনি বলেছেন। নরেন্দ্র মোদীর বুট চাটতে গেছে, তাকে সাসপেন্ড করেছে, বহিরাগতদের বুটের তলায় গেছে। আমার যদি পছন্দ না হয় কারোকে, আচ্ছা, তার মানে অর্পণ টেকনিক্যালি এটা দাঁড়াচ্ছে, যদি পরিবহনের এই অবস্থা যদি না শুধরায় তাহলে সরকার কড়া পদক্ষেপ করবে। নিশ্চিতভাবে কড়া পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রী সেই কথা। আর কবে?
সে দ্রুত পদক্ষেপ করা হবে, মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন। এবং এই আমি ধরনের অত ঘটনা নির্দিষ্টভাবে বলতে পারি, আমার মুকুন্দপুরে বাড়ি, আমি আমার অফিসে আসতে গেলে বাসে যদি আসতে চাই হিমশিম খেতে হয়। চোখের সামনে অন্তত 2 থেকে 3টি বাস বন্ধ হয়ে গেছে। নির্দিষ্টভাবে নিউ গড়িয়া থেকে সেক্টর 5-এ একটা বাস আসতো। আমি যখন মোটামুটি কলেজ পাস করেছি তখন থেকে বাসগুলো চলতো, ভালো চলতো। সেই বাসের কাঠামোগুলো এখন ওখানে পড়ে আছে। দায় কার? না দেখুন, পুরনো বাস অনেকগুলোই বন্ধ হয়েছে, বন্ধ হয়নি যে এমনটা নয়। আমার নিজেরও অভিজ্ঞতা আমি আপনাকে বলতে পারি। দুটি বাস রুট যেটা আমি বলছিলাম, আমাদের এখান থেকে শিয়ালদহ অব্দি যাওয়া যেত আমাদের বাড়ির কাছ থেকে, K11 একটি, আরেকটি হচ্ছে বি গার্ডেন শিয়ালদহ বোটানিক্যাল গার্ডেন থেকে ছাড়তো। এইগুলো বন্ধ হয়ে গিয়েছে। এগুলো পুরনো বাস রুট। তার বদলে যে একদমই নতুন বাস রুট, নতুন বাস দেওয়া হয়নি তেমনটা নয়। হয়তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, হয়তো ওই মন্দিরতলা বলে যে স্টপেজটা আছে সেখান থেকে হয়তো তার সেই বাস দেওয়া হয়নি। একটা অভিযোগের দিকে আসছি, অদূরে একটি জায়গা আছে সেখান থেকে আরো নতুন বাস দেওয়া। একটা অভিযোগের দিকে আসছি, এটা অর্পণ তন্ময়দা দুজনের কাছ থেকে উত্তর নেব। এরকম একটা অভিযোগ ওঠে যে বাস রুটগুলোকে ভেঙে ছোট ছোট অটো রুট তৈরি করা হচ্ছে। এটা কি সত্যি? এটা কি ঠিক অভিযোগটা? না দেখুন, আমি আমার কথা বলতে পারি। আমাকে যেহেতু, আমি যদি কোথাও আসতে চাই আমাকে দ্বিতীয় হুগলি সেতু পার করে আসতে হয়, এবং দ্বিতীয় হুগলি সেতুতে তো অটো চলার কোনো পরিস্থিতি নেই। বা ধরা যাক দ্বিতীয় হুগলি সেতু পার করলেও, এটা কি বাস মালিকরাও বলেছেন যে অটো এবং টোটোর যে দাপট, এবং সেই দাপটে তাদের বন্ধ করে দিতে হচ্ছে বিভিন্ন বাস রুটে সমস্যা হচ্ছে। আবার এর সঙ্গে আবার তৃণমূলের সিন্ডিকেটের অভিযোগ উঠছে। না দেখুন, এই অটো, আমি খুব স্পেসিফিক বলছি, অটো টোটোর দাপটের জন্য বাস বন্ধ করে দেওয়া, তার প্রভাবটা কিছুটা কলকাতার বুকে থাকতে পারে, বা এই সল্টলেক এই চত্বরগুলোতে থাকতে পারে, বা ওই বাগুইহাটি, কেষ্টপুর, জোড়া মন্দির, বা ওই যে সাইডটা বারাসাতের দিকে সেই দিকটা থাকতে পারে। কিন্তু আমার যে নিত্য যাতায়াত, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আপনাকে বলি, আমি যে রুট দিয়ে যাতায়াত করি, অর্থাৎ ধরা যাক মোটামুটি আমার নবান্নের কাছে আমার বাড়ি, নবান্ন থেকে যদি আমি রবীন্দ্র সদন পর্যন্ত আসতে চাই, বা পার্ক স্ট্রিট পর্যন্ত আসতে চাই, বা ধর্মতলা পর্যন্ত আসতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু কোনো অটো রুট সেখানে নেই, অটো চলাফেরা করে না সেখানে, সম্পূর্ণভাবেই বাস চলাফেরা করে। তার মানে এটা মিথ্যে অভিযোগ? না, একদমই মিথ্যে নয়। আমি তো বলছি কোথাও বিক্ষিপ্তভাবে হয়ে থাকতে পারে, এটা আমি একদমই আমি এটা নিয়ে তন্ময়দার কাছে উত্তরে আসবো, এবং আমরা সলিউশনও খোঁজার চেষ্টা করবো। আলটিমেটলি তর্ক করে গেলে তো হবে না, এটা আদৌ সমাধান আছে নাকি এটাই ভোগান্তি, এটাই ভবিষ্যৎ। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। যে প্রশ্নে খুব সংক্ষেপে উত্তর নেব তন্ময়দার কাছে, অটো রুটগুলোকে ভাগ করে দিয়ে বন্ধ বাস রুটে আরো বেশি করে বাড়ানো হচ্ছে, এরকম একটা অভিযোগ সামনে আসছে। না, এটা তো ঠিক কথা, বহু জায়গায় এটা হয়েছে। শুধু তাই নয়, আমি হচ্ছে সুপ্রজিৎ তোমাকে বলবো, তুমি যেদিকে থাকো বললে, তুমি রুবি হসপিটালের কাছে, রুবি মোড় থেকে তুমি বেহালা যেতে পারো অটোতে। তাহলে ওই ডিস্টেন্সটা, অত বড় ডিস্টেন্স, সেখানে কোনো বাসে যেতে পারছে না, অটো ভাড়া ভালো রকম ভাই, বেশ ভালো। তাহলে সেটা তুমি চিন্তা, আমি তোকে বলে দিলাম তো, এই আমি দেখেছি এই যে রবি মোড় থেকে ওখান থেকে একদম বেহালা পর্যন্ত যায় মানুষ অটোতে, তারা বাস পায় না। তো এই হচ্ছে হাল হয়েছে। আজকে কেন হবে না বলতো? কারণ অটো ইউনিয়নগুলোতে সংখ্যা অনেক বেশি, ওরা ভোটের দিন এসে মারামারি করে, ওরা ভোট লুট করতে সাহায্য করে, ওরা বোম ফেলে বুথের সামনে। তো সেই অটো ইউনিয়নকে দরকার তো তৃণমূলের, সেই জন্য তারা হচ্ছে অটো ইউনিয়নকে বেশি পোষে। তারা হচ্ছে, কারণ বাসে কি হবে, এই যে তুমি শুনছো 63টা বাস হচ্ছে তুলে নেওয়া হচ্ছে, 230 জন কর্মী। তো আপনারা কেন অটো ইউনিয়নে আপনাদের সংগঠন তৈরি করেননি? বিজেপি অটো ইউনিয়নে তাদের সংগঠন তৈরি করেনি কেন? তাহলে তারা আপনাদেরও ভোটে সাহায্য করতে। আরে অটো ইউনিয়নের আমাদের ওই ভোট চাই না, আমরা ভোট চাই না, আপনাদের ভুতুরে ভোট চাই না। প্রতিটা আপনাদের হরিয়ানা আর গুজরাটের আহমেদাবাদ থেকে বাংলায় ভোটার কার্ড তৈরি করেছে, ভুতুরে ভোট চাই। বিজেপি জাতীয়তাবাদী দল, ভোট চাই না। বিজেপি ওই নোংরা তৃণমূল দল নয়, আপনাদের ভুতুরে ভোট চাই। চুরি আর কাটমানি আপনারা মুর্শিদাবাদ, ওদিকে গঙ্গারামপুরে সুকান্ত মজুমদার, সেখানে কোথাও হয়, গঙ্গারামপুরের সাংসদ, তিনি গঙ্গারামপুরে গুজরাটের আহমেদাবাদের ভুতুরে ভোটার ঢুকিয়ে ভোট চান। বিজেপি এই যে দিল্লিতে ইলেকশন হলো, কোথাও কেউ বলতে পেরেছে আর একটা বুথে আমার ইলেকশন করতে হবে? আচ্ছা, সলিউশন কেন ইলেকশন করতে হবে? পশ্চিম বাংলায় কোন বুথে ইলেকশন করতে হবে? বিজেপি 2021 সালে ভোট নিয়ে পরে আলোচনা করব, ভোট নিয়ে পরে আলোচনা করব। সলিউশন কি তন্ময়দা? পশ্চিম বাংলার কোন বুথে সলিউশন কি? সলিউশন হচ্ছে এই সরকারকে নবান্ন থেকে টেনে নামিয়ে গঙ্গায় বিসর্জন দিতে হবে মানুষকে। এই অপদার্থ সরকারকে রাখলে কোনো কিছু হবে না, সেটা হচ্ছে দেখা হয়ে গেছে।
প্রায় 14 বছর ধরে। আচ্ছা, সুতরাং সেই সরকারকে মানুষ যেন আর না রাখে, যদি মানুষ যদি নিজেদের ভালো চায়, পশ্চিমবঙ্গকে মানে বাঁচাতে আপনি চায়। বলছেন যে যদি তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেয় তাহলে মানুষ তাদের ভালো চায় না। আপনি মানুষের জনসমর্থন, মানুষের রায়, মানুষের আশীর্বাদকে নস্যাৎ করছেন। তৃণমূলের বেশি যে ভোটটা পায় সেটা জিহাদিদের ভোট, বাংলাদেশি অনুপ্রবেশকারী। কোন জিহাদিদের ভোট? কোন অনুপ্রবেশকারী? আপনাদের বিএসএফ আছে বর্ডারের পাড়ায়, আপনার কেন্দ্রীয় সরকারের বিএসএফ, আপনার অমিত শাহের নেতৃত্বাধীন বিএসএফ। আচ্ছা আচ্ছা অমিত শাহকে পদত্যাগ করতে বলো। অমিত শাহকে পদত্যাগ করতে বলো। সলিউশন কি? জিহাদিদের ভোট মানে কি? সলিউশন কি? আমি আলোচনায় যাব না, ওই আলোচনায় যাব না। সলিউশন কি? সলিউশন রাজ্য সরকার নিশ্চিতভাবে চেষ্টা করছে। যখনই এই তথ্য যেটা বাগুইহাটিতে হয়েছে, ওই কোনো এক এটা তো একটা ঘটনা হলো, এটা তো একটা ঘটনা না, আমি সার্বিকভাবে তো কোনো সলিউশন দরকার। রাজ্য সরকার অতি দ্রুত পদক্ষেপ নিশ্চিতভাবে গ্রহণ করবে এবং তার সঠিক গাইডলাইন এবং সেগুলোকে আমরা হবে না, কিছু না, আমরা প্রশাসনের কাছে দাবিও জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, স্নেহাশিস চক্রবর্তীর নেতৃত্বে পরিবহন দপ্তর এটার বিরুদ্ধে একটা সঠিক গাইডলাইন সহ নির্দেশিকা দিয়ে দ্রুততমভাবে যুদ্ধকালীন তৎপরতার ব্যবস্থা গ্রহণ করুন। না কিন্তু তন্ময়, একটা তো সলিউশন আপনাদের তরফ থেকেও বিকল্প দেওয়াই যায়। দেখো সব্যসাচী কত নাটক দেখবে। আজকে 1 মাস আগে ওনারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা কবে পালন করলেন? যে স্নেহাশিস চক্রবর্তী ওরা 2021 সাল থেকে ওনারা বিরোধী। না কিন্তু বিরোধী দলের ভূমিকা কোন মাসে, কোন সপ্তাহে, কোন তারিখে কিন্তু পালন অর্পণ, করেছেন? তন্ময়দা, যদি এরকম হয় আমি বাস ঠিকমতো পাবো না, অটো ভাড়া যথেষ্ট বেশি, রোজ রোজ সাধারণ মানুষের পক্ষে, নিম্নবিত্তদের পক্ষে এফোর্ড করা সম্ভব নয়, এমনকি ক্যাবের ভাড়া পর্যন্ত মাঝে মধ্যে লাগাম ছোঁয়া হয়ে যাচ্ছে, গরম আসছে, এসি চালানো নিয়ে ঝামেলা শুরু হবে, এভাবে যাওয়া সম্ভব? শুধু কিছু তোলাবাজ সরকারে বসে আছে। আমাদের তো একটা গণপরিবহনের মাধ্যম দরকার, সলিউশন দরকার। এই সলিউশন না শাসক না বিরোধী কারোর কাছে নেই বলে ধরে নেবো, তাই তো? বিরোধী কাছে একে সরাতে হবে, একে রেখে কিছু হবে না। আপনারা কোনো প্রস্তাব কেন দিতে পারেন না? আপনারা সবকিছুতে ভোট নিয়ে চলে আসেন কেন? যাই বলবে, ভোট এলে তো তৃণমূল কংগ্রেস আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে। আলটিমেটলি সেই খুঁজবে। যদি ভোটেই লড়তে চান তাহলে ভোটের ময়দানে আসুন। এরা তো এই করছে। ভোটের ময়দানে সার আর কীটনাশকের অনুপাত আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে। দেখো কোভিডের পরে সবকিছুতে আপনারা যদি ভোট দিয়ে আসেন তাহলে ভোটের ময়দানে কোথাও সেখানে তৃণমূলের বুথ কর্মীরা আপনাদের ভোটের ময়দানে সার আর কীটনাশকের অনুপাত দিয়ে বুঝিয়ে দেবে। সমাধান কিন্তু নেই। ফলে সাধারণ মানুষের যেরকম দুর্ভোগ, সরকার যদি আরো সক্রিয়ভাবে পদক্ষেপ না নেয়, এইভাবে নেতা দাদাগিরিকে নয় ঠেকানো গেল, সেখানে নয় কয়েকটা বাস চালু হলো, কিন্তু বাকি সামগ্রিকভাবে গণপরিবহনের এই অবস্থার হাল শুধরাবে কবে? প্রশ্ন কিন্তু থেকেই গেল। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।